বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধাবসানে হোয়াইট হাউসে আসন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের আগে বড় ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ত্যাগ করতে বলেছেন তিনি। 2014 সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়াকেও আর ফিরে পাওয়া সম্ভব না বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টা আগে সামাজিক মাধ্যমে রাশিয়াপন্থী বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি ইউক্রেনকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে বলেছেন। পোস্টে ট্রাম্প বলেন, ইউক্রেন যদি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান চায় তাহলে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ত্যাগ করতে হবে। শুধু তাই নয়, 2014 সালে রাশিয়ার দখলে যাওয়া ক্রিমিয়া আর ফিরে পাওয়া সম্ভব নয় বলেও লিখেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় সাম্প্রতিক বৈঠকের পর ট্রাম্পের রাশিয়াপন্থী এই অবস্থান সামনে এলো। যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তির উপরেই ট্রাম্পের মনোযোগ বেশি। এর আগে গত শনিবার ইউক্রেনের শিল্পাঞ্চল দোনেৎস্ক রাশিয়াকে দিয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি। এদিকে হোয়াইট হাউসে আজ জেলেনস্কির সাথে বৈঠকে বসছেন ট্রাম্প। ন্যাটো মহাসচিব সহ উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এত অল্প সময়ে এত বড় কূটনৈতিক জমায়েতকে নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুদ্ধ শেষের পথ এখনও দীর্ঘ। বলেন, কিছু অগ্রগতি হলেও যুদ্ধাবসানে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে দুই দেশকে। শাশ্বতী সরকার, নাগরিক। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ভঙ্গের আশঙ্কা নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, দুই দেশের সংঘাত নিয়ন্ত্রণে রাখা কঠিন। প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়েও জোর দিয়েছেন তিনি। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন এবং যে কোনো সময় তা ভেঙে যেতে পারে, এমন সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই পরাশক্তির মধ্যে প্রতিদিনই উত্তেজনা বিরাজ করছে, আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হস্তক্ষেপ না করলে ভারত পাকিস্তান সংঘাত পারমাণবিক পর্যায়ে পৌঁছে যেত। ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে তিনি বলেন, অস্ত্রবিরতি কেবল তখনই কার্যকর হয় যখন উভয় পক্ষ লড়াই বন্ধে রাজি হয়, কিন্তু ইতিহাস বলছে যুদ্ধবিরতি অনেক সময় দ্রুত ভেঙে যেতে পারে। অন্যদিকে ফক্স বিজনেসকে দেয়া আরেক সাক্ষাৎকারে রুবিও আবারও ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে যেখানে সুযোগ মিলেছে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে এসেছেন ট্রাম্প। কম্বোডিয়া, থাইল্যান্ড, রুয়ান্ডা কিংবা কঙ্গো সব জায়গাতেই তার ভূমিকা ছিল তাৎপর্যপূর্ণ। ট্রাম্প নিজেও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছেছিল। এ নিয়ে বহুবার বক্তব্য দিয়েছেন তিনি, এমনকি ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর আশ্বাসও দিয়েছেন। পাকিস্তান প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের এই দাবির সঙ্গে সুর মিলিয়েছে। যুদ্ধের পর সেনাপ্রধান আসিম মুনি দুদফা সফর করেছেন ওয়াশিংটনে। এর পরপরই ইসলামাবাদের সঙ্গে তেল চুক্তির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সানিয়া আহমেদ, নাগরিক। ইসরায়েলের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল রাস্তাঘাট। হাজার হাজার মানুষ গাজায় যুদ্ধবিরতির দাবি আর জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভে নামেন। এ সময় ব্যাপক ধরপাকড় ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। ইসরায়েলের বিভিন্ন শহরে হাজারো মানুষের ঢল, হাতে জাতীয় পতাকা ও জিম্মিদের ছবি নিয়ে তারা নেমে আসেন রাস্তায়। জেরুজালেম ও তেল আবিবের প্রধান সড়কগুলো অবরোধ করে দেয় বিক্ষোভকারীরা। তেল আবিবের পাবলিক স্কোয়ারে জিম্মিদের পরিবার সহ সাধারণ মানুষ জড়ো হয়ে হামাসের সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবি জানান। এ সময় বক্তব্য দেন জিম্মি মাতান অ্যাংরেস্টের মা।
তিনি বলেন, জীবনের সর্বোচ্চ মূল্যবোধ রক্ষার জন্যই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভে যোগ দেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী গাল গ্যাডোটো। জিম্মিদের পরিবারের আহ্বানে দেশজুড়ে আন্দোলন হলেও কর্মদিবস হওয়ায় অনেক প্রতিষ্ঠান খোলা ছিল। তবুও হাজারো মানুষ কর্মস্থল ছেড়ে বিক্ষোভে অংশ নেন। তবে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। অন্তত ৩৮ জনকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। অপরদিকে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বেজে উঠলে বিক্ষোভ সাময়িক স্থগিত হয়ে যায়। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, যুদ্ধবিরতির দাবি হামাসকে শক্তিশালী করছে, জিম্মি মুক্তিও কঠিন করে তুলছে। তার দাবি, গাজা দখলই হবে চূড়ান্ত লক্ষ্য। তবে এতে জিম্মিদের পরিবারের উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, সামরিক অভিযান জিম্মিদের জীবনের ঝুঁকি আরও বাড়িয়ে দেবে। দেশব্যাপী উত্তাল বিক্ষোভের মধ্যেই ইসরায়েলের রাজনীতি ও সামরিক কৌশল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জিম্মি সংকট নিরসনে কবে কার্যকর সমাধান মিলবে তা নিয়েই এখন অপেক্ষায় দেশটির মানুষ। সিরাজুম মনির শুভ, নাগরিক। মরুকরণ আর খরার মতো প্রাকৃতিক সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। রিয়াদ সহ ৬টি অঞ্চলে শুরু হয়েছে কৃত্রিম বৃষ্টিপাত কর্মসূচি। ভিশন 2030 এর অংশ হিসেবে নেয়া এই প্রকল্পের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মরুকরণ আর খরার চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি আরবের নতুন উদ্যোগ কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং। সৌদি রিজিওনাল ক্লাউড সিডিং প্রোগ্রাম এর আওতায় প্রাথমিকভাবে রিয়াদ, কাসিম, হাইল, মক্কা, আল বাহা ও আসির এই ৬ অঞ্চলে কার্যক্রম চালু হয়েছে। ধীরে ধীরে পুরো দেশ জুড়ে এটি বিস্তৃত করা হবে। এই প্রযুক্তিতে বিশেষ রাসায়নিক প্রয়োগ করে মেঘের প্রাকৃতিক প্রক্রিয়া বদলে দেওয়া হয়, ফলে বৃষ্টিপাত বাড়ে ও ত্বরান্বিত হয়। সৌদি কর্তৃপক্ষের দাবি, ব্যবহৃত উড়োজাহাজ এবং রাসায়নিক সম্পূর্ণ পরিবেশ বান্ধব। মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 এর অংশ হিসেবে নেওয়া এই প্রকল্পের উদ্দেশ্য হল পানির নতুন উৎস সৃষ্টি, বনাঞ্চল বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা। প্রকল্পের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আইমান আল বার জানালেন, এরই মধ্যে 752টি ফ্লাইটে প্রায় 1879 ঘন্টা কাজ করা হয়েছে। সর্বশেষ অভিযানটি হল আগস্টে, যেখানে প্রাথমিক ফলাফলে মেঘে পানির মাত্রা বৃদ্ধির ইঙ্গিত মিলেছে। তিনি জানান, গ্রীষ্মকালে ক্লাউড সিডিং বেশ জটিল, কারণ এ সময় মেঘ সাধারণত উষ্ণ হয়। তাই ক্লাউড বেস সিডিং কিংবা ক্লাউড টপ সিডিং বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়। দেশীয় প্রযুক্তি ও লোকবল দিয়ে বাস্তবায়িত এই প্রকল্প সৌদি আরবকে একদিকে যেমন পানির নতুন সম্ভাবনা দিচ্ছে, অন্যদিকে মরুকরণ মোকাবিলায় তৈরি করেছে স্থায়ী সমাধান। ইফফাত আরা মিথিলা, নাগরিক। আইন লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অপরাধে 14 জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে 7 জন জর্ডানিয়ান, ভারতীয় 3, বাংলাদেশি 2, শ্রীলঙ্কান 1 ও সিরিয়ান 1 জন নারী রয়েছেন। গত শনিবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযানটি পরিচালনা করে। এছাড়া জাতীয় সংবাদ মাধ্যমে পরিচয় সহ ভিক্ষাবৃত্তির খবর প্রকাশ করেছে। জাতীয়তা ও আবাসিক খাতের প্রধানের তত্ত্বাবধানে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবাসিক ও শ্রম আইন প্রয়োগ এবং নেতিবাচক আচরণ রোধ করার জন্য দেশজুড়ে নিরাপত্তা অভিযান জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকার একটি রেস্তোরাঁয় গোলাগুলিতে 3 জন নিহত ও অন্তত 8 জন আহত হয়েছেন। স্থানীয় সময়ে রোববার বিকালের দিকে এ ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা 11 জন। তার মধ্যে 3 জন পুরুষ ও 8 জন নারী। তাদের বয়স 27 থেকে 61 বছরের মধ্যে। পুলিশ জানায়, ঘটনাটি ঘটার সময় তারা জরুরি নম্বরে একাধিক ফোন পান এবং তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।